ইতিমধ্যে 2 দফা এই বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এমদাদুল হক সাহেবের বাসায় বৈঠক হয়েছে, যেখানে তাজুল ইসলাম সহ এই যে চিফ প্রসিকিউটর তিনি সহ আরো কয়েকজন ছিলেন, এবং বাইরেও আরো একাধিক দফা আরো কয়েক দফা তাদের মিটিং হয়েছে। সেখানে তারা এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের কাছে এই বার্তাটি দেওয়া হয়েছে যে শেখ সাবেক মানে এখন যে ইন্ডিয়ায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা অর্থাৎ বঙ্গবন্ধুর এই 2 কন্যাকে যে কোনো ভাবে হোক তারা এখন হাতের মধ্যে না পেলেও তাদেরকে প্রথম দফায় তাদেরকে একটা যেন বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে একটা ফাঁসির আসামি হিসেবে দণ্ড দিয়ে তাদেরকে থাকুক দেশের বাইরে, কিন্তু দণ্ডটা তারা দিয়ে রাখবে। যাকে পাবেন, যাকে হাতের মধ্যে পাবেন তাকেই ফাঁসিতে ঝুলিয়ে জামাতের যতজনকে যুদ্ধাপরাধী যে বিচারের মাধ্যমে যারা ফাঁসিতে যাদেরকে ঝুলানো হয়েছে সেটির স্রেফ প্রতিশোধ নেবেন। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিচারের মাধ্যমে শাস্তি না, বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছে তারা কি করবে না করবে। বিচারকদের বাড়িতে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে বিচারের প্রক্রিয়া ঠিক করা হচ্ছে। এখন এই সময়ে তো একদম কিছুই পারা যাচ্ছে না। এমনকি যারা আমরা দেশের বাইরে আছি আমরাও কোনো একটু কথাবার্তা বললে, কোনো ফেসবুকে কোনো একটু লিখলে কিংবা কোনো এই যে ভিডিও টিডিও করলে সেটাও দেশে আমাদের যারা পরিচিত জনরা আছে, বন্ধু বান্ধব আছে, তাদের উপরে পর্যন্ত নানান ভাবে হুমকি যাচ্ছে। আমরা কে কোন মিডিয়াতে ছিলাম বা কোনোটার সাথে সংযুক্ত আছি কিনা সেটা তারা খোঁজ খবর নিয়ে তাদেরকেও বিভিন্ন ভাবে থ্রেট দিচ্ছে। তৌফিক মারুফ বাংলাদেশের সাংবাদিক, এখন নেদারল্যান্ড প্রবাসী। আমরা খুব অল্প সময়ের নোটিশে তাকেও সংযুক্ত করে নিয়েছি বাংলাদেশের সমসাময়িক একটা বিষয়কে কেন্দ্র করে। বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল হয়েছিল, একটা আদালত হয়েছিল। সেই আদালতে শেখ হাসিনার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ শেখ হাসিনা এখানে যুদ্ধাপরাধী বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করেছিলেন। এখন তারা পাল্টা নিতে চায়, পাল্টা ব্যবস্থায় শেখ হাসিনাকে ফাঁসি দিতে চান। একই আদালতে একই যুদ্ধাপরাধীর যে প্রধান কৌশলী যিনি ছিলেন তার নেতৃত্বে সেই আয়োজনটা চলছে। আরো বিষয়টা হচ্ছে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিচারের মাধ্যমে শাস্তি না, বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছে তারা কি করবে না করবে। বিচারকদের বাড়িতে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে বিচারের প্রক্রিয়া ঠিক করা হচ্ছে। এমন একটা চাঞ্চল্যকর বিষয়। আমাদের বন্ধু তৌফিক মারুফ এই বিষয়ের উপর কাজ করছেন, এর জন্য তাকে আমরা সংযুক্ত করেছি। মারুফ, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই বিষয়টা মারুফ, আপনি যেহেতু অনুসন্ধান আপনার, আপনি একটু বলেন আমাদেরকে কিভাবে এই বৈঠক করে, বিচারপতির বাড়িতে বৈঠক করে বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে বাংলাদেশ। জি, ধন্যবাদ বাড়ি ভাই। বাংলাদেশের যে এখনকার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা সম্পর্কে আমরা সবাই জানি। আর আপনি দীর্ঘদিন দূরে থাকলেও আপনি বাংলাদেশের যে অনুসন্ধানী সাংবাদিকতার একজন আইকন হিসাবে, আমাদের সিনিয়র হিসাবে আমরা আপনাকে সবসময় ফলো। তো আমরা এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার যে মাত্রাটা সেটি কোন পর্যায়ে আছে এটা আমরা যেমন গত সরকারের সময় দেখেছি, কিন্তু গত সরকারের সময় আপনার এই যে যারা আজকে বলে যে সাংবাদিকতার এই মুহূর্তে নাকি সর্বশ্রেষ্ঠ স্বাধীন এবং মুক্ত সাংবাদিকতা বাংলাদেশে চলছে,
এবং আগের সরকারের সময় নাকি কোনো সাংবাদিকতাই হয়নি, কেউ করতে পারেনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে যাদেরকে আওয়ামী লীগের সময়ে যেই আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি যাদেরকে এখন কালার করা হচ্ছে, যাদেরকে সবচেয়ে বড় দুর্নীতিবাজ কিংবা মাস্তান বা সন্ত্রাসী এমপি মন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটি চিহ্নিত হলো কিভাবে? সেটি তো এই 15 বছরে অর্থাৎ আওয়ামী লীগের সময়ে সাংবাদিকরাই বিভিন্ন মিডিয়ায় সেগুলো তুলে ধরেছেন বলেই তো তারা চিহ্নিত হয়েছেন। এখন এই সময়ে তো একদম কিছুই পারা যাচ্ছে না। এমনকি যারা আমরা দেশের বাইরে আছি, আমরাও কোনো একটু কথাবার্তা বললে, কোনো ফেসবুকে কোনো একটু লিখলে কিংবা কোনো এই যে ভিডিও টিডিও করলে সেইটাও দেশে আমাদের যারা পরিচিত জনরা আছে, বন্ধু বান্ধব আছে, তাদের উপরে পর্যন্ত নানানভাবে হুমকি যাচ্ছে। আমরা কে কোন মিডিয়াতে ছিলাম বা কোনোটার সাথে সংযুক্ত আছি কিনা সেটা তারা খোঁজ খবর নিয়ে তাদেরকেও বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। তো এইটা প্রেক্ষাপটটা একটু এটা তো ইস্যুটা যেহেতু প্রাসঙ্গিক কারণে আসলো, আমি এই জন্য এটা বললাম যে আমাদের এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি প্রতিদিনই বলেন তিনি যে সাংবাদিক ছিলেন, তিনি সেটি নিয়ে অবশ্য একটু লম্বা বিষয়, আমি আর ওই প্রসঙ্গে যেতে চাই না, শুধু এটুকু বলি যে তিনি যে প্রতিদিন এই যে মিথ্যা কথাগুলো বলেন, এটা আমার কাছে লজ্জা লাগে একজন সাংবাদিক হিসাবে, যে এইরকম একজন ব্যক্তি আমার সাবেক কলিগ ছিলেন, অর্থাৎ আমাদের কমিউনিটির একজন কলিগ ছিলেন। এটা আমার জন্য একটা লজ্জা করে। এখন আসি যে এই ইনভেস্টিগেশনটা যখন আমি করেছি, যখন আমি তথ্যগুলো পেয়েছি যে এই যুদ্ধাপরাধীদের যে ট্রাইব্যুনালটা, এই ট্রাইব্যুনালটায় কি চলছে, এদেরকে এমন একটি অবস্থায় নিয়ে গেছে, সেটি হচ্ছে তারা জামাত এখন যেহেতু এই যে তাজুল ইসলাম যিনি হচ্ছেন ট্রাইব্যুনালের এখন চিফ প্রসিকিউটর আছেন, তিনি আপনি যেটা বললেন যে তিনি আগে ছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের সময় তিনি ছিলেন আসামি পক্ষের কৌশলী উকিল। তো এখন তাকে এখানে চিফ প্রসিকিউটর করা হয়েছে, এই কারণেই করা হয়েছে, দেখেন এখানে খুবই কিন্তু সূক্ষ্ম একটি বিষয়, যে আর কোন নিরপেক্ষ কি কেউ ছিল না? যদি এই সরকার নিরপেক্ষতার কথা তারা মুখে বলে, আর কাউকেই কি তারা নিরপেক্ষ কাউকে পায় নাই? একদম চিহ্নিত একজন ব্যক্তিকে এনে সেখানে বসিয়েছেন এই কারণেই, এবং এটি পরিকল্পিত ভাবেই বসানো হয়েছে তাকে, যাতে করে তিনি এই এখনকার যেন তেন ভাবে যাকে পাবেন, যাকে হাতের মধ্যে পাবেন, তাকেই ফাঁসিতে ঝুলিয়ে জামাতের যতজনকে যুদ্ধাপরাধী যে বিচারের মাধ্যমে যারা ফাঁসিতে যাদেরকে ঝুলানো হয়েছে সেটির স্রেফ প্রতিশোধ নেবেন। এই কারণেই এখানে তাদেরকে বসানো হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এর উপরে কি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন বিচারপতিকে এইবার দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বিএনপির আমলে দায়িত্ব পেয়েছিলেন, বিচারপতি হয়েছিলেন। 2004 সালে তিনি বিচারপতি হিসেবে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং 2006 সালে তিনি স্থায়ী বিচারপতি হন। পরবর্তী পুরো সময়ে আওয়ামী লীগের সময়েও তিনি আওয়ামী লীগের সাথে, এই জায়গাটুকু একটু খেয়াল করা দরকার, তিনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে আদালত পরিচালনা করেছেন, যেখানে বিএনপি পন্থী অনেক বিচারপতিরা আদালত পান নাই, বেঞ্চ পান নাই, সেখানে তিনি বেঞ্চ পেয়েছেন এবং তিনি প্রত্যেকটা মিটিং এ গিয়েছেন। এইখানে আমি মিলাচ্ছি ওনাকে, এই আপিলের ডিভিশনের বিচারপতি এমদাদুল হক, তাকে আমি মিলাচ্ছি এই সার্জিস আলমের সাথে। এবং এখন যারা শিবিরের আত্মপ্রকাশ করছে, যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরেছিল, ঠিক একই কায়দায় এই ইমদাদুল হক তিনি বিচার বিভাগের থেকে হাইকোর্টের বিচারক হিসাবে তিনি কাজ করেছেন, আড়ালে তিনি জামাতের কাজগুলো করেছেন। এখন তার মোক্ষম সময় এসেছে, তার বাড়ি কিন্তু আবার গোপালগঞ্জে। তো এখন মোক্ষম সময়টা এসেছে যে তিনি এই তার যে দল জামায়াত ইসলামী, তারা এখন কম্বাইন্ডলি তাদের মেইন মিশনটা হচ্ছে, দলীয় সিদ্ধান্ত কিন্তু এটি, তাদের মিশনটি হয়েছে যে যেন তেন ভাবে হোক আওয়ামী লীগের এখন যতজন আছে এর মধ্যে যতজনকে পারা যায়, এবং সিনিয়র, তাদের মেইন টার্গেট হচ্ছে সিনিয়ররা। তো
তো আমার কাছে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে ইতিমধ্যে 2 দফা এই বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এমদাদুল হক সাহেবের বাসায় বৈঠক হয়েছে, যেখানে তাজুল ইসলাম সহ এই যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তিনি সহ আরো কয়েকজন ছিলেন, এবং বাইরেও আরো একাধিক দফা আরো কয়েক দফা তাদের মিটিং হয়েছে। সেখানে তারা এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের কাছে এই বার্তাটি দেওয়া হয়েছে যে শেখ সাবেক মানে এখন যে ইন্ডিয়ায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা অর্থাৎ বঙ্গবন্ধুর এই 2 কন্যাকে যে কোনো ভাবে হোক তারা এখন হাতের মধ্যে না পেলেও তাদেরকে প্রথম দফায় তাদেরকে একটা যেন বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে একটা ফাঁসির আসামি হিসেবে দণ্ড দিয়ে তাদেরকে থাকুক দেশের বাইরে, কিন্তু দণ্ডটা তারা দিয়ে রাখবে। পাশাপাশি যারা হাতের মধ্যে এখন পর্যন্ত যতজনকে তারা ধরতে পেরেছে, খাঁচায় ঢুকাতে পেরেছে, এদের মধ্যে এই যে সিনিয়র লেভেলের যারা আছেন 7 জনকে তারা তালিকাভুক্ত করেছেন সর্বশেষ বৈঠকে। এই 7 জন হচ্ছেন, খেয়াল করেন নামগুলা, যে তারা প্রতিশোধটা কিভাবে নিবে। জামাতের মানে আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই লেভেলটা তারা মেনটেন করে এই প্রথম সারির এই 7 জনকে প্রথম দফায়, এরপরে আরো 20-25 জন, 15 থেকে 20 জনকে তারা সেকেন্ড টাইমে টার্গেট করবে। আর এখন যারা এর মধ্যে হচ্ছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, বিচারপতি মানিক, তারপরে হচ্ছে আপনার ইয়ে আছেন শাহজাহান খান, আনিসুল হক এবং সালমান এফ রহমান। এদেরকে কিভাবে মিলিয়েছে? তারা মিলিয়েছে আমির হোসেন আমু এবং ইনুকে মিলিয়েছে তারা ওই লেভেলে, অর্থাৎ তাদের যারা সিনিয়ররা যারা ফাঁসি কাস্টে ঝুলেছেন তাদের লেভেলে। মীর কাসিমের সাথে তারা মিলিয়েছে, মিটিং এ কিন্তু এই জিনিসগুলো আলোচনা হয়েছে। আপনার মিলিয়েছে সালমান এফ রহমানকে। বিচার বিভাগের যেহেতু মানিক ওই সময় বিচারপতি মানিক যেহেতু এগুলো নিয়ে অনেক ধরনের কাজ করেছেন, সেই জন্য তাকেও এটার মধ্যে ঢুকানো হয়েছে। আরেকটি নাম আলোচনায় এসছিল, কিন্তু সেটি কোনো না কোনো কারণে তারা আপাতত শাহরিয়ার কবিরের নামটি সেখানে তারা আনে নাই, এটা তারা পরের ধাপে নিয়ে যাবে। তো এখন এই যে বৈঠক হয়েছে এবং এটির কিন্তু আবার বহিঃপ্রকাশ আদালতে, অর্থাৎ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আদালতে, সেটা প্রকাশ্যেও কিন্তু এখন তারা রীতিমতো এক ধরনের প্রকাশ ঘটাচ্ছে। কিভাবে প্রকাশ ঘটাচ্ছে? তারা সেখানে হাসি ঠাট্টার মাধ্যমেই, যখন এই নেতাদেরকে আদালতে যেদিন সর্বশেষ নেওয়া হলো সেদিন সেখানে প্রকাশ্যেই যে তোমার একে অন্যের সাথে যে ওই যে তারা কিন্তু হাসাহাসি করেছিল একটু, হাসানুল হক ইনু, শাহজাহান খান, ওনরা তো স্বভাব সুলভ ভাবেই সবসময় হাসেন, যে কোনো রাগের সময় কিন্তু এই দুজন হাসেন। তো ওনরা যখন হাসছিল তখন ওইখানে প্রকাশ্যেই সাউন্ড করা হচ্ছিল যে তোমাদের তো হাসো, এখন হাসো, তোমাদের তো ফাঁসি রেডি। তো এই জিনিসগুলো তারা এখন ওইখানেও বলা শুরু করেছে। তো মূল বিষয়টি হচ্ছে যে, বা আমার কথাটি হচ্ছে যে গত আন্দোলনের সময় যেই অভিযোগগুলো তারা নিয়ে এসছে সামনে, যদি সেই আইনগত আইন মাফিক সেই আইনের গতিতে যদি সেই বিচার ব্যবস্থা চলুক, অপরাধ হয়ে থাকলে সেগুলো বিচার হবে, এটি নিয়ে কোনো আপত্তি নাই কারো। কিন্তু যদি সেটি তারা উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা যদি প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে স্রেফ এই বিচার প্রক্রিয়াটিকে সাজানো এবং তাদের মাইন্ডসেট করা যে কি হয়েছে না হয়েছে এদেরকে আগে আমরা ফাঁসিতে ঝুলাবো, এইটাই হচ্ছে তাদের টার্গেট। এখন কেন এই টার্গেট? এইটা আমি এই তথ্যটা পাওয়ার পরে আমার সোর্সের মাধ্যমে আমি একটি যাচাই বাছাই করলাম। তো যাচাই বাছাই করতে গিয়ে আমার যে আদালতেরই আরো একাধিক সোর্স, তাদের মাধ্যমে যে জিনিসটি জানতে পারলাম সেটি আরো একটু ভিন্ন ধর্মী। সেটি হচ্ছে যে জামায়াতের মূল সিদ্ধান্তটি যে তারা এখন যা দেশের সিচুয়েশন তাতে করে তারা
নির্বাচনের মাধ্যমে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যেটি বিএনপি চাচ্ছে, আগে যদি জাতীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে কোনোভাবেই তারা বিজয়ী হতে পারবে না। মানে বিজয়ী হতে পারবে কিছু আসনে হয়তো, কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না। আর যদি সরকারে তারা না আসতে পারে, বিএনপির লেজে ভর করে আসলেও তারা এই তাদের প্রতিশোধ নিতে পারবে না। এখানে কিন্তু মূল বিষয়টি হচ্ছে প্রতিশোধ নেওয়া। এটি তারা নিতে পারবে না, কখনোই না। তারা যদি নিরঙ্কুশ ভাবে আসতে না পারে, সেই জন্য যেহেতু তারা এই সরকারের সময়ে সুযোগ সুবিধাটি পাচ্ছে, তারা এটিকে মোক্ষম সময় হিসেবে বেছে নিয়ে তাদের চ্যালেঞ্জ হচ্ছে যে যা কিছু হোক, তারা আগে এই ফাঁসিতে কয়েকজনকে ঝুলিয়ে এরপরে নির্বাচনের দিকে তারা যাবে। এই কারণে তারা বিএনপির সাথেও কিন্তু এইটা নিয়েই তাদের দূরত্বটা তৈরি হয়েছে। বিএনপি চায় যে না, বিচার প্রক্রিয়াটি এটি ধারাবাহিকভাবে চলবে, কিন্তু তারা আগে চায় নির্বাচন, তারা আগে চায় সংসদে যেতে, তারা আগে চায় ক্ষমতায় বসতে। তো এই জায়গাটিতে বিএনপি এবং জামাতের এই যে দূরত্ব বেড়ে যাওয়ার অন্তর্নিহিত কারণ কিন্তু এটি একটি বড় কারণ এবং মূল একটি কারণ। তো এখন পর্যন্ত জামাত, আজকেও আমার সাথে আমার একাধিক সোর্সের সঙ্গে কথা হয়েছে, তারা যেই জিনিসটা চায় সেটি হচ্ছে তারা কোনোভাবেই তারা নির্বাচনে এই এদেরকে ফাঁসিতে ঝুলানোর আগে নির্বাচনে তারা যাবে না। প্রয়োজনে এমন কি হয়েছে, আজকে আমি যতটুকু শুনেছি আপডেট সেটুকু হচ্ছে যে প্রয়োজনে যদি তারা এমন কোনো প্রেসারে পড়ে যে নির্বাচনে আগে করতেই হবে, সেই ক্ষেত্রে তারা দেশের মধ্যে এমন কোনো একটা সিচুয়েশন করবে যাতে অটোমেটিক ভাবে নির্বাচনটা পিছনে চলে যাবে এবং তারা ওই সুযোগে এই ইয়েটা করে ফেলবে, বিচারটা করে ফেলবে। এমনও হতে পারে তারা প্রয়োজনে খুব দ্রুত সময়ে, একদম এই 1-2 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 1-2 মাসের মধ্যেও, যেহেতু সবকিছু সাজানো থাকবে, সাজাবে তারা, সুতরাং তাদেরকে রায়টায় দিয়ে দিবে। এবং তারা এই ভয়টা পাচ্ছে যে যদি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটি তারা ডেভিল অপারেশনের মাধ্যমে বা ডেভিল হান্টের মাধ্যমে যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, এটিতে যেমন আগামী মাস, এই মার্চ মাস নাগাদ আবার একটা যা সিচুয়েশন হবে সেটার ভিত্তিতে সেনাবাহিনীর দিক থেকে ভিতরে তাদের একটি প্রস্তুতি আছে, প্রয়োজনে তারা ইমার্জেন্সি দিবে, সেটাও তাদের একটা সিদ্ধান্ত হয়ে আছে বলে আমার ওইখানের কিছু সোর্স এর মাধ্যমে আমি জানতে পেরেছি। তো সুতরাং তৌফিক মারুফ, আপনার অনুসন্ধানের যতটা আমরা এখানে সবে ধারণা পেলাম, এটা একটা চাঞ্চল্যকর, বিস্ময়কর এবং ভীতিকর। বাংলাদেশে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে চলে গেলে এভাবে আগে বৈঠক করে রায় তৈরি করা হয়, এটা আমি জানি না কোনো দেশে এটা সম্ভব কিনা। আপনি এখানে যে তথ্যটা তুলে এনেছেন, আচ্ছা আমাদের আরো একটু বিস্তারিত বলা যায়? কত তারিখে এই বৈঠকগুলো হয়েছে? এর মধ্যে আমি স্পেসিফিক তারিখটা আমি বলতে চাই না, কারণ এই তারিখটার সাথে আমার যে সোর্স তার রিকোয়েস্ট হচ্ছে যে তারিখটা এবং জায়গাটা, কিন্তু যেহেতু ওই যে ওনার বিচারপতির বাসায় হয়েছে, সুতরাং এইটুক পর্যন্তই রাখতে চাই। এবং তারিখটা উনি যেহেতু যখনই তারিখটা বলা হলেই এটা অন্যদের মধ্যেও একটু আমি এজন্য এইখানে তারিখটা আমি বলতে চাই না, কিন্তু তারিখটা আমার জানা আছে। তো যেটা হলো হচ্ছে এখানে আইন উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন, এত এই মাসের মধ্যে বিচার শেষ হবে। এই বৈঠকের সাথে কি এটা যোগসূত্র আছে এখানে? হ্যাঁ, আমি এইটা লিঙ্ক করতে আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে এখন উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এর মধ্যে আইন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টার সাথেও এই চক্রের বৈঠক হয়েছে, একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আইন উপদেষ্টার সাথে তাদের কিছু মতের বিরোধ হয়েছে, অর্থাৎ 2-3টা নামে তাদের বিরোধ হয়েছে। এবং আইন উপদেষ্টা এই জিনিসটা চান, উনি এই পর্যন্ত এগ্রি করেছে যে ঠিক আছে, বিচার এবং রায়টা এর মধ্যে হবে, দ্রুত সময়ের মধ্যে আপনারা আগায় নেন,
কিন্তু একেবারে যে 2-1 মাসের মধ্যে, অর্থাৎ তারা চাচ্ছে রায় দিয়ে দ্রুত হাইকোর্টে, যেহেতু হাইকোর্টে চলে যাবে, হাইকোর্ট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে, অর্থাৎ এইটা তারা যে কোনো ভাবে মানে কার্যকর করে ফেলতে চাচ্ছে ইমিডিয়েটলি এই জাতীয় নির্বাচনের আগে। এই জায়গাটা হচ্ছে আইন উপদেষ্টা অনেকটা বিএনপির সুরে কথা বলছেন ওই মিটিং এ। আইন উপদেষ্টা তাদেরকে বলছেন যে আপাতত আপনারা বিচার কাজটা শুরু মানে খুব দ্রুত শেষ করেন, কিন্তু কার্যকরের জায়গাটায় আপনারা সেটা যাতে সঠিকভাবে আগায় আরেকটু আপনারা ভেবে চিন্তে আগান, এগুলো আমরা পরে দেখব। এই পর্যন্ত হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি এই পর্যন্ত জানা গেছে আর কি। আর যে যে আপনি যেটা তালিকা পাওয়া গেল যাদের ফাঁসি দেওয়া হবে, এই তালিকায় একটা মানুষের প্রতি যেন অবিচার করা হয়েছে, রাশেদ খান মেননের নাম নেই। এটা হ্যাঁ, কেন আপনার মনে হচ্ছে? এখন এইটা আমিও ঠিক বুঝলাম না। আমি আমার সোর্সকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে তো যারা এই যাদেরকে ক্রাইটেরিয়াটা কিভাবে ঠিক করা হয়েছে, যাদের এই যে 7 জনের কথা বলা হচ্ছে, এই 7 জনের মধ্যে 2-1 জনের সমপর্যায়ের তো আরো কয়েকজন আছেন, তো তাদেরকে কেন আনে নাই? তো সেই জায়গাটিতে আমার যে সোর্স, উনি খুব ভালো কোনো যৌক্তিক কোনো আসলে ইয়েটা উনি দিতে পারেননি। উনি যেটি বলেছেন সেটি হচ্ছে ইতিমধ্যে মানে এইটা তারা প্রক্রিয়াটা একটু ফাইনাল করার পরেই তারা সেকেন্ড স্টেজেরটা নিয়ে কাজ শুরু করবেন, এবং সেইখানে দেশের বাইরে এখন আছেন এরকমও আরো সাবেক একাধিক মন্ত্রীদেরকেও সেখানে নিয়ে আসা হবে। এখন আমি জানি না ওই সময় রাশেদ খান মেনন থাকবেন কিনা বা কি হবেন সেটাও আমি বুঝতে পারছি না। আমার যেটা একটা ধারণা, এটা আমার ধারণা, যেহেতু এখানে বিএনপির সাথে বড় ধরনের একটা ব্যাপার আছে জামাতের, যতই এই ইস্যুটা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে, যেহেতু রাশেদ খান মেননের বোন হয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেত্রী সেলিমা রহমান, এখন সেই জায়গাটিতে কোনো একটু মানে রেয়াত পেলো কিনা বা কিছু। আবার আরেকটাও কথা আছে, এটা কিন্তু আমি একটু আমার চেয়ে আপনার ভালো জানা। অনেক সময় আমরা কিন্তু শুনেছি যে রাশেদ খান মেনন বাম দিকের বাম নেতা, সবই ঠিক আছেন, কিন্তু তার যিনি বাবা, তাকে উনি যখন স্পিকার ছিলেন পাকিস্তানের, সেই জায়গা থেকে বরাবরই জামাতের লোকজন বা বিএনপির লোকজন, অর্থাৎ ডানপন্থী লোকজন এই রাশেদ খান মেনন এবং এই ফ্যামিলিটার প্রতি তাদের এক ধরনের সফটনেস সবসময় কাজ করে। তো সেই এই সেই আব্দুর রহমান বিশ্বাস যে রাষ্ট্রপতি ভগ্নিপতি, ছিলেন, তিনিও তার তার ভগ্নিপতি। ভগ্নিপতি। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় যে আম, এইসব ইকুয়েশনটা মিলে হয়তো রাশিদ খান মেননকে বাইরে রাখা হতে পারে, এটা আমার আমার ধারণা আর কি। আমি এই অঙ্কগুলো এর যখন আমি পাশাপাশি করছি। খুব গুরুত্বপূর্ণ যেহেতু সেলিমা রহমানের ভাই, সেলিমা রহমান বোন এবং বোনেরা ভাইদের ব্যাপারে খুব সফট থাকে, বা ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, বোন মেনে নেবে না, এখানে হয়তো রেয়াত পেতে পারেন উনি। আর আরেকটা জিনিস, যে যখন রাশিদ খান মেনন যখন মন্ত্রী ছিলেন, তখনও কিন্তু এই সেলিমা রহমান অন্যান্য একটা জিনিস খেয়াল করবেন যে বিএনপির অন্য নেতারা, তার পর্যায়ের অন্য নেতারা এবং নারী নেতারা যেভাবে আওয়ামী লীগের মাধ্যমে নানান ধরনের চাপে ছিলেন, জেল জুলুম ভোগ করেছেন, সেই পর্যায়ে, হ্যাঁ সেলিমা রহমানও ভোগ করেছেন, কিন্তু সেই পর্যায়ে কিন্তু তাকে করতে হয়নি। এখন এটা স্বাভাবিকভাবেই আমাদের দেশে আমরা যেমন বলি না যে অনেক সময় বলা হয় যে পরিবারতান্ত্রিক বা পরিবার কেন্দ্রিক। পারিবারিক আর বন্ধন, পারিবারিক বন্ধনটা এখানে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যেমন বলি পরিবার কেন্দ্রিক যে রাজনীতির ধারা, এইটা আসলে কিন্তু কেউই খুব যে একটা অ্যাভয়েড করতে পারবে বা এটা যে একদম বাদ দিতে পারবে, এটি তো আসলে হওয়ার সুযোগ নাই। কারণ অনেক বিএনপির, আপনিও দেখেন আমিও জানি সবাই জানেন যে সারা দেশে এমনকি সেন্ট্রাল পর্যায়ে বহু নেতারা আছেন যে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি, বহু নেতারা এরকম আছেন আপনার বিভিন্ন সময়ে। আবার যেমন আত্মীয় স্বজন তো আছেই, এই যে আমাদের তো আওয়ামী লীগ নেতার একজনের জামাই তো হচ্ছে আমাদের আন্দালিব রহমান পার্থ।
আবার আর একজন বিএনপি নেতার ব্যয় হচ্ছেন আর এক আওয়ামী লীগ নেতা, আছে না এরকম? তো এখন টুকু হ্যাঁ, এখন পরিবারের মধ্যে তো এরকম কত আছে, এখন এইগুলো কি আসলে ওভারকাম করা সব ক্ষেত্রে যায়, বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে কতটা বাস্তবসম্মত? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তৌফিক মারুফ। গোপালগঞ্জ বাড়ি একজন বিচারপতির মাধ্যমে গোপালগঞ্জের যার জন্ম শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। আরেকজনটা কিন্তু খুবই বর্ণাঢ্য কিন্তু এটা। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা জিনিস কেন তাড়াহুড়া করা হচ্ছে, উনি আসলে খুব অল্প সময়ের মধ্যে উনি সম্ভবত রিটায়ারমেন্টে যাবেন, এরকম আমি তারিখটা জানার চেষ্টা করছিলাম, কিন্তু আমি আজকে পর্যন্ত ওনার মানে প্রোফাইলটা আমি আরেকটু দেখলে যে উনি কবে যাবেন সেটা জানতে পারবো। ওনার আরো কিছু জেদ আছে, যেমন ওনার সাথে যারা এখন অ্যাপিলেট ডিভিশনে আরেকজন আছেন, ওনার একই ব্যাচে, কিন্তু তার আগে উনি আওয়ামী লীগের সময় অ্যাপিলেট ডিভিশনে ঢুকছিলেন, কিন্তু উনি ঢুকতে পারেন নাই। এই ধরনের কিছু আবার জেদ আছে যে এখন এই সময়ে জামাতে। আরেকটা এর মধ্যে আরেকটা ইনফরমেশন আমি দেই, সেটি হচ্ছে বিএনপি পন্থী কিছু জুনিয়র আইনজীবী, তারা আবার এই ইমদাদুল হকের বিরুদ্ধে একটা জোট তৈরি করেছেন যে তারা যাতে বিএনপির সময় মানে বিএনপি নেতাদের জন্য ইমদাদুল হক তেমন কিছু করেন নাই বা উপকারে আসেন নাই, এই সব নিয়ে তার সঙ্গে আবার এক ধরনের একটা কি বলা যায়, এটা একটা জটিল একটা সিচুয়েশন আছে। অর্থাৎ এই ইস্যুটিকে নিয়ে এখন আদালত পাড়ায়, অর্থাৎ উচ্চ আদালত পাড়ায় এক ধরনের কিছু জটিলতা চলছে, এবং এটি একটু আস্তে আস্তে প্রকাশ্যেই চলে আসছে। আর এর মধ্যে আপনি যেটি বললেন, আমাদের আইন উপদেষ্টা তিনিও অলরেডি ইনভলভ হয়ে পড়েছেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে জামাতের যে টার্গেট, সেই টার্গেটটি যদি পূরণ করার, যদি প্রহসনের একটি বিচারের মাধ্যমে যদি পূরণ করার চেষ্টা করা হয়, সেইটা বা পূরণ যদি করা হয়, সেটি কি এই বর্তমান সরকারে যারা আছেন তাদের সাথে কিন্তু জামাতের একই সুরে কথা বলা হচ্ছে এবং একইভাবে। তার মানে কি? তার মানে জামাত যদি এটা চায়, টার্গেট করে যে আগে যাদেরকে হাতে পেয়েছে যে কোনো প্রক্রিয়ায় হোক ধরে দড়িতে ঝুলাইয়া দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করবে, তাদের প্রতিশোধ নিবে, এবং সেই প্রতিশোধের সঙ্গে একাত্ম হয়ে এই সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটা তারাও সেটা চায়। তারও যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে হাসিনাকে হাতের কাছে পাচ্ছেন না, শেখ হাসিনাকে, সুতরাং তিনি প্রতিশোধ নিতে পারছেন না, সেইটা তিনি জামাতকে দিয়ে যদি পুষিয়ে নিতে চান, সেইটার জন্য তারা এখন নির্বাচনকে পিছনে দিয়ে আগে এই ফাঁসি বা বিচারের নামে। আপনার অনুসন্ধান যেটা সামনে নিয়ে আসে যে যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, এর প্রতিশোধ দিতে হবে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়ে। যাদের তালিকা করা হয়েছে এরা কিন্তু সবাই কিন্তু হাসানুল হক তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র মুক্তিযুদ্ধের। মুজিব বাহিনীর রাজনৈতিক প্রশিক্ষক ছিলেন, এরকম মুক্তিযুদ্ধের মন্ত্রী, গুরুত্বপূর্ণ সবাইকে সেই বেল্টে আনা হচ্ছে যে রাজাকারের ফাঁসির প্রতিবাদ দিতে হবে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়ার মাধ্যমে। এবং এখানে আরেকটি ইনফরমেশন, সেটি হচ্ছে যে সেখানে শাহজাহান খানের নাম বলা হয়েছে, যে শাহজাহান খান হচ্ছেন এই আওয়ামী লীগের সরি মুক্তিযোদ্ধাদের যে আমলাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে তিনি সংগঠিত করেছিলেন, তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি জোট গঠন করেছিলেন, সেই জোটের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, এবং একজন সচিব সেটার ছিলেন, সদস্য সচিব ছিলেন। সুতরাং এই বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে, কার কি রোল প্লে করেছিল সেটিও সেখানে এসেছে। এখন আরেকটু বিষয়, এদেরকে ফাঁসি দিয়ে হাতের কাছে আছে, ফাঁসি দিয়ে দিল তারা। এখন মূল তো টার্গেট হচ্ছে তাদের শেখ হাসিনা, সবচেয়ে বড় আক্রোশ শেখ হাসিনা। শেখ হাসিনা, শেখ রেহানা, এই দুই বোন ৭৫-এ
হত্যা করা যায় নাই, এখন তাদেরকে হত্যা করতে হবে, মূল টার্গেটটা এখানে। শেখ এইটাই। হাসিনা, শেখ রেহানা এদেরকে আনতে যে যেহেতু ভারত দেবে না, ভারত দেবে না, এবং এই গভর্নমেন্টও বুঝতে পারে সেটা। এখন সর্বশেষ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি জয়শঙ্করের সাথে বৈঠকে শেখ হাসিনার ফেরত পাওয়ার বিষয়টাই আনেন নাই, এই সাবজেক্টই আলাপ করেন নাই, উনি বলেছেন সেটা। তো শেখ হাসিনাকে আনতে দুটো পথ তাদের নিতে হবে। এক হচ্ছে কোনো একটা বিশেষ গোয়েন্দা সামরিক যান দিল্লির ওই বাড়িতে গিয়ে তাকে তুলে আনতে হবে, কোনো একটা বাহিনী, অথবা জিনের বাচ্চা পাঠাতে হবে, কোনো একটা বিষয় আনতে হবে। এই বিষয়টা কিভাবে আলোচনায় আসতে পারে বিষয়টা? না, এখন এইটা হচ্ছে যে তারা এটা জানে যে কোনো অবস্থাতেই তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এই মুহূর্তে দেশে আনতে পারবে না, কিন্তু তারা বিশ্বকে এটি দেখাইতে চায় যে তারা অন্ততপক্ষে ফাঁসির আদেশটা তাদের বিরুদ্ধে হয়ে আছে এইটা। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই ইস্যুটা নিয়ে তখন অ্যাডভোকেসি করতে পারবে বাইরের বিশ্বে যে তারা হচ্ছে ফাঁসির আসামি। কিসের কিন্তু ফাঁসির আপনি যে আসামি? তাদের ক্ষতি করে দিলেন তৌফিক মারুফ, আপনি যে তাদের বড় একটা ক্ষতি করে দিলেন। ক্ষতিটা হচ্ছে এইভাবে বিচারপতির বাড়িতে বৈঠক করে এই পুরা প্রক্রিয়া, পুরা একটা মিডিয়ার মানুষ হিসেবে, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনি সামনে নিয়ে আসলেন, এই পুরা প্রক্রিয়ার সাথে যে একটা কলঙ্ক এখনই যোগ হয়ে গেল। এখন এই জিনিসটাই তো হচ্ছে আমার কাছে তো মনে হয়, আমার বিশ্বাস আমার যে সোর্স যেখান থেকে আমি পেয়েছি বাংলাদেশের আরো কমপক্ষে 2 থেকে 3 জন সাংবাদিকের এটি জানার কথা। এখন সেই 2-3 জন এমন 2-1টা মিডিয়াতে আছেন যারা হচ্ছে এই সরকারের সঙ্গে আবার তাদের ঘনিষ্ঠতা বেশি। এখন আমার বিশ্বাস যে সেই কারণে এই মিডিয়াতেও তারা এটি প্রকাশ করার তাদের আসলে এই মুহূর্তে তারা প্রকাশ করতে পারছেন না বা আদৌ পারবেন না। এখন আমি জানি না যে আমি যখন এটি আমি প্রকাশ করলাম আমার ভিডিওতে, এরপরে তারা হয়তোবা আকার ইঙ্গিতে হলেও যতটা সম্ভব তারা এটি হয়তো প্রকাশ করবেন, কারণ এটি আমি নিশ্চিত যে এটি বাংলাদেশের আরো একাধিক সাংবাদিক এটি জানেন এবং তারা ভালোভাবেই জানেন। এমনকি আমার এইটাও ধারণা, কিছু আমার যে সোর্স যে তথ্যগুলো আমাকে দিয়েছেন সেই অনুযায়ী যে আমার চেয়েও আরো কোন সাংবাদিক আমার চেয়ে আরো বেশি জানেন, আরো ডিটেল জানেন, কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না বা তাদের অফিস হয়তো তাদেরকে প্রকাশ করতে দিচ্ছে না, হয়তো বা তারা পরিকল্পনা করছে এরকম কিছু একটা যে আরেকটু গুছিয়ে বা আরেকটু ইয়ে হলে তারপর তারা প্রকাশ করবেন। আর মিটিং এর আপনার যেটা একটা সর্বশেষ মিটিংটা হয়েছে গত সপ্তাহের মাঝামাঝি এরকম একটা দিনে কিন্তু, হ্যাঁ। এবং মজার ব্যাপার একটা জিনিস দেখেন, একটা মিটিং হয়েছে একেবারেই মানে হয় না এইসব মিটিং সাধারণত কি হয় রাত্রিবেলা হয় বা ওরকম বন্ধের দিন হয় সেটি না। একটা মিটিং হয়েছে খোলার দিনে বিকেল বেলা হয়েছে একটা মিটিং ওই বিচারপতির বাসায়। তো এখন তো এই যে জিনিসগুলো এইটা হচ্ছে যে আপনি যেটি বললেন যে এখন যখন এটা প্রকাশ পেয়ে গেল, হতে পারে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে এটি ক্ষতি করে দিলাম। তো ক্ষতি করে দিলাম, এখন ক্ষতি যদি নিশ্চয়ই তারা হয়তো এইটা যখন প্রকাশ পেল তারা হয়তো এখন চেষ্টা করবে তাদের পরিকল্পনা আরেকটু মডিফাই করার জন্য, একটু ভিন্নভাবে কিছু করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটি তারা পারবে না, কারণ তারা অলরেডি তাদের যে প্রক্রিয়া সেই পাইপলাইনে এই পরিকল্পনার কিন্তু তারা পাইপলাইনের মধ্যে ঢুকে গেছে, এখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। তারা এখন চাইলেই মানুষকে বুঝাতে পারবে না বা বিশ্ববাসীকে বুঝাতে পারবে না যে না তারা এই বিচার প্রক্রিয়াটি জেনুইন ভাবে করবে। এটি আর মানুষ এখন আর বিশ্বাস করবে না, কারণ অলরেডি দেখবেন যে এই যেহেতু পাইপলাইনের মধ্যে ঢুকে গেছে এটার সিমটম মানুষও জেনে যাবে, সবই জেনে যাবে যে কিভাবে তাদের বিচার ব্যবস্থাগুলো কিভাবে হচ্ছে, সেখানে কোন কোন জিনিসটা সাজানো হচ্ছে এবং কতটুকু রিয়াল হচ্ছে। তো এই বিষয়গুলো যেমন কাকে আপনার এখানে তো আনতে হবে, কাউকে না কাউকে
সাক্ষী কারা দিবে, সেই সাক্ষীগুলোর ক্ষেত্রেই দেখতে পারবেন যে কাকে কাকে সাক্ষী হিসেবে নিয়ে আসছে। ওই যে রাজসাক্ষীর কথা বলা হয়, কাকে রাজসাক্ষী করা হবে। তো আমার যদিও আমি এখন এখানে বলতে চাচ্ছি না, তারপর আমি একটু দেই স্বাভাবিকভাবে। এরপরে আমি অলরেডি খোঁজ খবর রাখা শুরু করেছি যে দেখি কাকে রাজসাক্ষী করা হয়। বলা হচ্ছে যে যারা আটক আছেন আওয়ামী লীগ বা প্রশাসনের যারা আছেন তাদের মধ্য থেকেই অলরেডি দু একজনকে তারা মার্ক করছে এবং তাদেরকে তারা করার চেষ্টা করছে, তাদের রাজসাক্ষীর মতো কিছু একটা করা হবে। তো সেইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হবে। আমি চেষ্টা করছি সেটাও আমি আরো অথেন্টিক পর্যায়ে গিয়ে তারপরে যাচাই করার আমি পরে। তৌফিক মাহমুদ, আমি গত সপ্তাহে কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছিলাম এই বিচার প্রক্রিয়াটা নিয়ে। তখন কথা বলতে গিয়ে আমি চমৎকৃত হলাম যে এজেন্সির লোকেরা বিভিন্ন রকম আইনজীবীর সাথে যোগাযোগ করছে, কাউকে শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়ানোর জন্য রাজি করাচ্ছে, কাউকে বিপক্ষে চেষ্টা করছে। এইটার জন্য এখন তাদের অনেকের বাড়িতে সেনাবাহিনী প্রহরা বসানো হয়েছে। আইনজীবী পর্যন্ত তারা ঠিক করছে, কিন্তু পক্ষে বিপক্ষে শুধু সাক্ষী না, সাক্ষী তো আসবে পরে, রাজসাক্ষী নানা কিছু আসবে। এখন আইনজীবীদের তৈরি করছে তারা, কাকে পক্ষে দাঁড় করাবে, তাকে তার বিপক্ষে দাঁড় করাবে। আমাকে একজন আইনজীবী বলেছেন যে আমাকে বলা হলো সেক্ষেত্রে বিপক্ষে তাকে দাঁড়াতে হবে। উনি বললেন আমি তো অলরেডি কথা দিয়ে ফেলেছি, আমি সেখানে পক্ষে থাকবো, কথা হয়েছে। উনি তারা কোনো জবরদস্তি করার চেষ্টা করে নাই। তার বাড়িতেও কিন্তু সেনা প্রহরা বসানো হয়েছে এবং যাকে বলা হচ্ছে আপনি সেখানে পক্ষে দাঁড়াবেন, তার বাড়িতেও কিন্তু সেনা প্রহরা দাঁড়ানো হয়েছে। বিচারের মাধ্যমে সাজা না, বৈঠক করে যেহেতু সাজার আয়োজনটা চলছে, সমস্ত সাজানো সবকিছুই সেইভাবে আগাচ্ছে এবং এখানে মানুষ। দেখেন, এইখানে আমি আরেকটা জিনিস, যে এই যে আমাদের জেদাই খান পান্না, তিনি এই বয়স্ক মানুষ, একজন অসুস্থ মানুষ, তিনি সাহস নিয়ে, তিনি বরাবর খুবই সাহসী মানুষ, তিনি এই আদালতে গিয়ে তাদের পক্ষে কথা বলার চেষ্টা করছেন। যেদিন এই সর্বশেষ যেদিন তিনি আদালতে যাবেন সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো যে তিনি মারা গেছেন। মারা গেছেন। মানে চিন্তা করেন, ওই দিন কিন্তু তার ডেট ছিল এবং সেই জন্য তিনি হাসপাতাল থেকে তিনি ওইখানে উনি আমাকে গেছেন বলেছেন অসুস্থ। আমি যে মারা যাই নাই, মারা হ্যাঁ, যে যাইনি এটা প্রমাণ করার জন্য আমি হাসপাতাল থেকে ডাক্তারদের কাছে ছুটি নিয়ে আমি ট্রাইব্যুনালে গিয়েছি কথা বলার জন্য, আমি তাদেরকে দেখানোর জন্য আমি মারা যাই নাই। তো তার মানে কি হচ্ছে যে কত ভাবে এরা এরা যে কত ভাবে চেষ্টা করছে। কিন্তু যাই হোক, আমি আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে যুক্ত করেছেন। আশা করি আমি এই জিনিসটি নিয়ে লেগে থাকবো, সামনে আরো এটা কিছু তো পেলে লেগে আমি থাকবেন আপনাকে যে জানাবো। মারুফ, এটা তো লেগে থাকবেন। আমাদের আসলে এই কাজগুলো, আমাদের কাজটাই তো লেগে থাকা, আমাদের কাজটাই তো প্রশ্ন করা। আমাদের কাজটা, সাংবাদিকের কাজটা হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন উত্থাপন করা, প্রশ্নের উত্তরগুলা বের করা। এটা কিন্তু সব পক্ষের কাছে, আমাদের দর্শকদের কাছে, আমাদের কর্তৃপক্ষের কাছে, সবার কাছে সেটা। কিন্তু সব শেষে যেভাবে এই তথ্যটা এন্ড অফ দ্য ডে, দিন শেষে যেখানে গিয়ে পড়ছে আসলে দেশের নির্বাচনটা বিলম্বিত করার জন্য সমস্ত আয়োজন। তারা এখন নির্বাচন চায় না, তারা যাতে হ্যাঁ, নির্বাচন বিলম্বিত বা ভণ্ডুল করতে চায় তেমন একটা প্রক্রিয়ার জন্য এই সমস্ত, এবং এই বিষয়টা বুঝতে পারে বলে বিএনপি সে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। হ্যাঁ, নির্বাচন ছাড়া এই দেশের স্থবিরতা যে ভয়াবহ অবস্থা, সমস্ত বিনিয়োগগুলো বন্ধ হয়ে গেছে সব সব দিক থেকে। কারণ বিদেশিরা তো ব্যবসায়ী মানুষ, বিনিয়োগ করে হচ্ছে সেই দেশে যেখানে একটা গণতান্ত্রিক সরকার আছে, স্টেবিলিটি আছে। যেখানে গণতান্ত্রিক সরকার নাই, স্টেবিলিটি আশ্বাস নাই, সেখানে বিনিয়োগ করে না। কিন্তু এখানে আক্রোশটা এই পর্যায়ে আছে, বিনিয়োগ জাহান্নামে যা, স্টেবিলিটি জাহান্নামে যা, আমাদের রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, আমরা মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেব। এটাই হচ্ছে এখন মূল
টার্গেট। কারণ ওই যে আমি আরেকটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে জামাতের, এবং তারা কিন্তু ওই জিনিসগুলোই বলছে যে যেহেতু তারা নির্বাচন হলে, জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচনে তারা যে ক্ষমতায় নিরঙ্কুশভাবে বসতে পারবে না, এবং না বসতে পারলে যে তারা এই ফাঁসির জায়গাতে তারা হয়তো বিএনপি ক্ষমতায় আসলে পিপি হিসাবে ওনাকে রাখবে না, এই তাজুল ইসলামকে পিপি হিসাবে রাখবে না, ওখানে বিএনপির কাউকে হয়তো বসাবে। তো ফলে তারা আর ওইটা পারবে না। এই কারণে হচ্ছে তারা যে কোনো ভাবেই হোক তার নির্বাচনটা আর আগে এইটা তারা করতে চায়। এইটাই হচ্ছে মূল ফ্যাক্টরটা আর কি। তো আমরা সবচেয়ে যারা বেদনার সাংবাদিকতা করি হচ্ছে আমাদের জানেন, উচিত। সবচেয়ে বেদনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে অনেক লোক মারা গিয়েছেন, বাংলাদেশে অনেক লোকজন মারা গেছেন। যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা হোক, এটা পরিবারগুলো এক্স্যাক্টলি। চায়, সবাই চায়। কিন্তু যে আয়োজনটা, যে তড়িঘড়ি, বিচারের আগে বিচারপতির বাড়িতে বৈঠক, বিচারপতির বাড়িতে তো সিসিটিভি আছে, সিসিটিভির মাধ্যমে ডকুমেন্টেড বিষয়গুলো এখন এখন হ্যাঁ। দেখবেন এই সিসিটিভি লুকানোর কাজ শুরু হয়ে যাবে, ডকুমেন্ট গুলো ধ্বংসের চেষ্টা করা হবে, ন্যায় বিচারটা হবে না, না, মানুষের যে ন্যায় এই বিচারটা ক্ষেত্রে পাওয়ার এইটা অধিকার। আসলে এইটা করবে কিনা সেটাও তো করবে কারা? এগুলা তো করার কথা হচ্ছে সরকারের। কিন্তু এই সরকারই তো তাদের অংশ। তো তারা এই সরকারিটি করবে কিনা আদৌ সরকারের যে অংশ হ্যাঁ ঠিক না আছে। হলে একজন আইন উপদেষ্টা, যিনি আইনের শিক্ষক, তিনি কিভাবে তারিখ দিয়ে বলেন যে অত তারিখের মধ্যে বিচার শেষ হবে, অত তারিখের মধ্যে বিচার হবে? আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা আমরা জানি না? খালেদা জিয়ার ক্যাসেটকে, খালেদা জিয়ার যে এম, এম, এতিমখানা মামলা, কতদিন লেগেছে এটা, কত ভাবে এই আদালত সেই আদালত, বারবার উচ্চ আদালতে যাওয়া হয়েছে, গিয়ে বলা হয়েছে এই কোর্ট এটা করতে পারে না, ওই নিষ্পত্তির জন্য এটা আটকে ছিল। কত বছর লেগেছে, কত প্রক্রিয়া আমাদের বিচার ব্যবস্থায়, ন্যায় বিচারের জন্য সব প্রক্রিয়া নিয়ে এগুতে হয় সেটা, কিন্তু মূলত এখানে এটা হচ্ছে যে তড়িঘড়ি। তারা এখন চাচ্ছে, আর এই যে তাদের যে একটা মব হয় রাস্তায়, এখন যে অবস্থা শিবির, জামাত শিবির এবং এই যে যারা জঙ্গি যারা আছে, এদের যে মবটা আছে এখন পর্যন্ত, এটা থাকতে থাকতে তারা রায়টা দিতে চায়। এবং যাতে ওইখানেও কিন্তু আরেকটা, এইখানে আরেকটা কিন্তু যোগসূত্র আছে, সেটা হচ্ছে তারা এই মবটাকে হিসেবে নিবে ওই যে গণজাগরণ মঞ্চের। খেয়াল করেন কিন্তু তারা তাদের অঙ্কটা কি, যাতে করে কোন রকম এটা নিয়ে বাইরে কোনো প্রতিক্রিয়া না হইতে পারে, সেইটার জন্য এই মবটা মানে জীবিত থাকা অবস্থায়, এইটা সক্রিয় থাকা অবস্থায় তারা ওই কাজটা সেরে নিতে চায়। তো আপনি যে কথাটা বললেন, আমরা একজন সাংবাদিক হিসেবে কি চাই, সেটা হচ্ছে যেই কাজগুলো হয়েছে, হ্যাঁ হত্যা মামলা হয়েছে, যে কোনো মামলা যে কারো বিরুদ্ধে হতেই পারে, কিন্তু সেটা ট্রায়ালটা যাতে ফেয়ার হয়, এইটাই তো। হোক ফাঁসি হোক, 7 জন না 10 জনের ফাঁসি হোক, যদি তারা অপরাধী একটা একটা ফেয়ার একটা ট্রায়ালের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাদের ফাঁসি হোক। আমাদের তো সেটার কোনো বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যেটা হবে সেটা ফেয়ার হতে হবে, একেবারে ন্যায্যতার। তারা তো ন্যায্যতার কথা বলে, এই সরকার তো আসছে যে যত বিচার বিভাগে কিন্তু ধ্বংস করে এর দিয়েছে। মাঝে বিচারপতির বাড়িতে বৈঠকের মাধ্যমে এই ধরনের আয়োজন, এই ধরনের পরিকল্পনা নেয়া, আইন উপদেষ্টার এই ধরনের বক্তব্য দেয়া, পুরা বিষয়টা প্রশ্নের মুখে আর পড়ে আইন গেল কি। উপদেষ্টা তো শুধু সেটা বলে নাই, আইন উপদেষ্টা তো তার আগে কি হলো, আইন উপদেষ্টাকে নিয়েও আদালত পাড়ায় খোদ বিচারপতিদের মধ্যেই কিন্তু এর মধ্যে এক দফা মানে মোটামুটি একটা উচ্চবাচ্য পর্যায়ে গেছে। সেটা হচ্ছে উনি ওই যে ইয়েতে বলছেন, প্রকাশ্যে সবাই বলছেন যে আপনারা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনারা ভাবেন। এটা তো হচ্ছে ধমক। এইটা এই ইয়েরা জুডিশিয়াল ওনারা এটাকে ধমক হিসেবে নিয়েছেন যে একজন আইন উপদেষ্টা কিভাবে এটা বলেন। তাইলে তো আগের রাজনৈতিক নেতাদের ভাষাই কথা বলছেন উনি। উনি তো পরিষ্কার সবাই বলছে যে আপনারা এগুলার আপনারা দেখেন নাই কিভাবে মানুষ মারছে, আপনারা জামিন দিয়ে দেন। তার মানে এই ল্যাঙ্গুয়েজটা কি? রীতিমতো ধমক দেওয়া। তো এই যে ধমক দিয়ে ওই একজন আইন উপদেষ্টা। জামিন পাওয়াটা, জামিনযোগ্য মামলায় জামিন পাওয়াটা একটা মানুষের অধিকার।
আন্তর্জাতিক এটা মানবাধিকার তার। এখানে বলা হচ্ছে জামিন না দেওয়ার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো হয় কি, এটা আরো যে বিচারপতিদের মধ্যে আরেকজন সাবেক বিচারপতির মধ্যে আরেকটা ঠিক করেছে, আমরা ইয়েতে দেখলাম ভিডিওতে, যে AFM আব্দুর রহমান, তিনি এই আন্দোলন নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী যে উক্তি করেছেন যে এটি একটি আন্দোলন কিন্তু এটি বিপ্লব না, সেই সাবেক বিচারপতি তিনি হচ্ছে তাকে সিরাজুল ইসলাম চৌধুরীকে ধমকিয়েছেন প্রকাশ্যে। আপনার ভিডিওটা ওটা দেখবেন। এবং এই যে বিচারপতি তিনিও জামাতের, ওই বিচারপতি আব্দুর রহমান এবং এই যে ইমদাদুল হক, তারা হচ্ছেন আবার একই সমসাময়িক এবং একই বেঞ্চে তারা দুইজন ছিলেন। কিন্তু তো উনি বয়সে যেহেতু সিনিয়র, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন আগে। তো এখন এই সোজা কথাটা হচ্ছে, যদি বিচার প্রক্রিয়াটি প্রকাশ পেয়ে যায় যে এটি সাজানো, তাইলে সেই ট্রায়ালের প্রতি তো আর কারো কোনো আস্থা থাকবে না এবং এটি কোনো একটা ফেয়ার ট্রায়াল হবে না। এটি যে সাজানো, পরিকল্পিত এবং প্রতিশোধমূলক হবে, সেটি কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে এবং সামনে হয়তো এটি আরো পরিষ্কার হবে। মারুফ, আপনাকে স্যালুট। আপনি এই সাজানো বিচারের অঙ্কটা প্রকাশ করেছেন। এই অনুসন্ধানটা চলুক, আমরা আবার বারবার বসবো, মানুষকে আলোকিত রাখবো। অন্ধকারে কি কি হচ্ছে, অন্ধকারটা টর্চ লাইটের আলো ফেলে হলো মানুষকে আমরা জানাবো আসলে কিভাবে সাজানো প্রক্রিয়াটা চলছে। এটা একটা দেশের স্থিতির জন্য মোটেই শুভ কিছু না, ভীতিকর একটা পরিস্থিতির দিকে এগুচ্ছে বাংলাদেশ। আপনার অনুসন্ধান চলুক মারুফ, আপনি আপনার কাজ করে যান, আমরাও আপনাদের সাথে থাকবো। অনেক ধন্যবাদ মারুফ আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ ভাই, আপনাকেও।